নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা গল্প কাঙালি ভোজন। তাহলে শুরু করি গল্পটা। গল্পের নাম কাঙালি ভোজন। লোকের বাড়িতে মুড়ি ভাজিয়া, ক্রিয়াকর্মে ভাত রাঁধিয়া এবং পৈতা কাটিয়া মায়ে ঝিয়ে কোনো রকমে দিন চালায় বটে, কিন্তু দিন তাহাদের ভালো করিয়া চলে না। মা এবং মেয়ে দুজনেই বিধবা, কাজেই একবেলা আহার বিধাতা তাহাদের উঠাইয়া দিয়াছেন। সাপে বর হইয়াছে, কিন্তু প্রসন্নময়ীর কন্যা আন্নাকালীর 7-8 বছরের একটা মেয়ে আছে, নাম ডাবি। এখনও তাহার বিবাহ হয় নাই, সুতরাং বিধবা হইবার দেরি আছে। সংসারের দুঃখ দৈন্য সত্ত্বেও রাত্রে গরম ভাত খাইবার জন্য মেয়েটা মাঝে মাঝে বায়না ধরে। কোনো দিন বা নিরুপায় হইয়া রাঁধিয়া দিতে হয়, আবার কোনো দিন আন্নাকালী মেয়ের পিঠে সজোরে গোটা কতক চর বসাইয়া দিয়া বলে, এত লোকের ছেলে মেয়ে মরে, তবু এ আবাগির মরণ হয় না কেন, তাই ভাবি। সেদিন সকালে ডাবিকে সঙ্গে লইয়া প্রসন্ন মাঠ হইতে গোবর কুড়াইয়া আনিয়া বাহিরের দেওয়ালে ঘুঁটে দিতেছিল। এমন সময় আন্নাকালী আসিয়া বলিল, সাপুর যাস তো দেখ, কাপড়টা সেদ্ধ করে দি। প্রসন্ন বলিল, কাপড়টা তো সেদ্ধ করবি মা, কিন্তু শোন। আন্নাকালী কাছে সরিয়া আসিতেই মা কহিল, মেয়েকে যৌতুকের সময় কিছু তো দিতে হবে কালী, তার কি করি বল দেখি। কালী অত্যন্ত চিন্তিত হইয়া পড়িল। অবশেষে প্রসন্ন বলিল, কাঁসার সেই বড় থালাটা না হয় নিকুঞ্জের কাছে বন্ধক রেখে আয় মা। তাই দেখি বলিয়া কালী চলিয়া গেল। হাতে গোবর মাখিয়া প্রসন্ন সহসা অত্যন্ত অন্যমনস্ক হইয়া কি যেন ভাবিতে লাগিল। ডাবি এতক্ষণ শাহপুরের জমিদার বাড়ির ভোজের কথাই ভাবিতেছিল। বলিল, আমিও তোর সঙ্গে যাব কর্তা। প্রসন্ন সচকিত হইয়া দেয়ালের গায়ে খানিকটা গোবর ছুঁড়িয়া দিয়া বলিল, 2 কোষ রাস্তা হেঁটে যেতে হবে, পারবি? ডাবি আনন্দে ঘাড় নাড়িয়া বলিল, কেন পারব না কর্তা, সেই দেখ আমলাজুরির মেলা দেখতে গেলাম, কই একবারও তো কোলে নিসনি। তবে প্রসন্ন বলিল, দৌরাত্তি করবি না তো? ডাবি ঘাড় নাড়িয়া বলিল, কিছুতেই না, তুই দেখে নিস। প্রসন্ন আবার বলিল, বাবুরা আমাদের কে হয় জানিস ডাবি? সাগ্রহে ডাবি ঘাড় বাঁকাইয়া প্রশ্ন করিল, কে হয় কর্তা? জমিদার বাবু আমার বোনপো হয়, আমি তার মাসি হই। তাহলে আমার কে হয় কর্তা? তোর মামা হয়। বলবি, মামা বাবু আমায় একখানা শাড়ি দাও, বুঝলি? শাড়ির নাম শুনিয়া ডাবি আনন্দে অধীর হইয়া উঠিল। প্রসন্নময়ীর কাছে সরিয়া আসিয়া বলিল, ওদের মন্টির মতো রাঙা শাড়ি, তাই না কর্তা? সেই এমনি এমনি পার। বলিয়া ডাবি তাহার গোবর মাখানো হাতের আঙুলগুলো নাড়িয়া প্রসন্নময়ীকে শাড়ির পাড়ের কারুকার্য বুঝাইয়া দিল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া প্রসন্ন কহিল, বেশ, তাই বলিস তোর মামাকে। অবশেষে তাহাই স্থির হইল। আহারাদির পর অপরাহ্ন বেলায় প্রসন্নময়ী ডাবিকে সঙ্গে লইয়া যাত্রার উদ্যোগ করিতেছিল। আন্নাকালী বলিল, ডাবিকে সঙ্গে কি জন্যে নিলে মা? 24 ঘণ্টা খাবো করে তোমায় জ্বালিয়ে মারবে। প্রসন্নময়ী সস্নেহে ডাবির মাথায় গায়ে হাত বুলাইয়া দিয়া বলিল, তা হোক বাছা, চলুক, মাছ মাংস সন্দেশ
কত কি খেয়ে আসবে। ওর যেমন কপাল, রাঁড়ি বামনির ঘরে জন্মে তো ওসবের মুখ কোনো কালে দেখতে পায় না। আর ওর মামার কাছে যদি একখানা শাড়ি আনতে পারে তো ভালোই। জিও ভাগ্রে এক প্রকার শব্দ উচ্চারণ করিয়া আন্নাকালী বলিল, মামার কপালে আগুন, তুমি শুধু বনপো বনপো করো মা। মাসি বলে কই একবার তত্ত্ব তালাশও তো করে না। আজ এই বিয়ে বাড়িতে বিনি নেমন্তন্নেই তো চললে। প্রসন্ন কহিল, বড় লোকের সব কথা কি আর মনে থাকে বাছা? বলিয়া যৌতুকের টাকাটি কাপড়ের খুঁটে ভালো করিয়া বাঁধিতে বাঁধিতে বলিল, এই একটি টাকা যেমন দেব তেমনি 10 টাকার জিনিস আনব। কি বল ডাবু? পাছে না যাওয়া হয় ভাবিয়া ডাবি প্রসন্নর একখানা হাত ধরিয়া টানিতে টানিতে বলিল, চল। প্রসন্ন তাহাকে লইয়া তাড়াতাড়ি রাস্তায় নামিয়া পড়িল। বিবাহবাড়ির লোকজনের গোলমালে প্রথমে ডাবি এবং তাহার মাতামহী কোথায় যেন হারাইয়া গেল। ডাবিকে লইয়া প্রসন্নময়ী ইতিপূর্বে এই জমিদার বাড়িতে একবার কি একটা কার্য উপলক্ষে আসিয়াছিল, কিন্তু ডাবি তখন নিতান্ত ছোট, কাজেই এখন আর তাহার সে কথা স্মরণ ছিল না। ডাবি যেখানে সেখানে ছুটিয়া বেড়াইতেছিল। প্রসন্ন তাহাকে একবার আড়ালে ডাকিয়া লইয়া গিয়া চুপি চুপি বলিল, অমন করে ছুটে বেড়াস না ডাবি, আমার কাজ ছাড়া হলে সময়ে 4টি খেতেও পাবি না। জমিদার বিমল চক্রবর্তী অত্যন্ত ব্যস্ত হইয়া ছুটাছুটি করিতেছিল। প্রসন্ন তাহার সঙ্গে দেখা করিবার সুযোগ পাইতেছিল না। সন্ধ্যার প্রারম্ভে গোলমাল ক্রমশ যেন আরও বাড়িতে লাগিল। চারিদিকে বড় বড় তীব্রোজ্জ্বল আলোকগুলা জ্বলিয়া উঠিল। উঠানের উপর চাঁদোয়া খাটাইয়া তাহার নিচে কার্পেট বিছানো হইয়াছিল। সেইখানেই কন্যা সম্প্রদান হইবে। ধারারের সম্মুখে বরযাত্রীদের আহারের জন্য পোলাও, মাংস ইত্যাদি রন্ধন হইতেছে। বাড়ির ভিতর আত্মীয় কুটুম্ব, দাস দাসী, পাড়াপড়শির হাঁক ডাক চিৎকারে সমস্ত বাড়িটা একেবারে মুখরিত হইয়া উঠিয়াছে। প্রসন্ন তাহার নাতনির হাত ধরিয়া বিমলকে খুঁজিয়া বেড়াইতেছিল। দেখিল একখানা গরদের ধুতি পরিয়া খালি গায়ে বিমল ভাঁড়ারের দরজায় দাঁড়াইয়া হুঁকা টানিতেছে। প্রসন্ন তাহার কাছে গিয়া বলিল, আমি এলাম বাবা বিমল, বেশ ভালো আছো তো? বিমল একবার তীক্ষ্ণ কটাক্ষে প্রসন্নর মুখের পানে তাকাইল, কিন্তু চিনিতে পারিল না। আন্দাজে বলিল, হ্যাঁ ভালো আছি। প্রসন্ন বলিল, মাসি বলে কি আর মনে আছে বাবা? খবর পেলাম বলি, না গেলেও হয়তো আবার বলবে মাসি এলো না। বিয়ে কোন গায়ে হচ্ছে বিমল? এমন সময় 2টা লোক একটা প্রকাণ্ড লোহার কড়াই লইয়া প্রসন্নর পশ্চাতে আসিয়া দাঁড়াইল। ভাঁড়ারের দরজায় প্রসন্ন দাঁড়াইয়াছিল বলিয়া তাহারা পার হইবার পথ পাইতেছিল না। একটা লোক প্রসন্নকে ঠেলিয়া দিয়া বলিল, কি জ্বালা, সরো সরো এখান থেকে, দেখতে পাচ্ছ না? প্রসন্ন ডাবিকে একটু সরাইয়া দিয়া তাহাদের পথ ছাড়িয়া দিল। হ্যাঁ, সন্ধ্যের সব ভাঁড়ারে ঢুকিয়ে রাখো বলিয়া বিমল ত্রস্তপদে সেখান হইতে চলিয়া গেল। ডাবি লোলুপ দৃষ্টিতে একবার সন্দেশগুলার দিকে তাকাইয়া প্রসন্নকে বলিল, সন্দেশ খাবো কর্তা? ঢিপ করিয়া ডাবির পিঠের উপর একটা চড় মারিয়া প্রসন্ন বলিল, এই জন্যেই তোকে কালি আনতে বারণ করেছিল। ওগো, কে রয়েছ ভাঁড়ারে? বলিয়া প্রসন্ন একবার উঁকি মারিয়া ভাঁড়ারের ভিতরে গিয়া দাঁড়াইল। ডাবি সজল নয়নে তখনও এদিক ওদিক তাকাইতেছিল। প্রসন্ন কহিল, দাও তো বাবা এই ছুরির হাতে 2টো বোঁদে, সন্ধে থেকে কেঁদে কেঁদে মোলো। 1 মুঠা বোঁদে লইয়া একটা লোক বলিল, নাও, আর এসো না কিন্তু, বাবু এখনই দেখতে পেলে বকবে। প্রসন্ন বলিল,
বকবে কেন বাবা? বাবু তো আমার পর নয়, আমি যে বাবুর মাসি। কই দাও। না না, ওর হাতে অতগুলো দিও না, এই আমার আঁচলের খুঁটে দাও বাছা। বলিয়া প্রসন্ন তাহার পরিধেয় বস্ত্রের এক প্রান্ত বাড়াইয়া দিল। বাহিরে আসিয়া বোঁদেগুলা চিবাইতে চিবাইতে ডাবি বলিল, আমার সেই শাড়ির কথা বলবি না কর্তা? বলবো, দাঁড়া, একটু থির হতে দে। বলিয়া প্রসন্ন উঠানে আসিয়া দাঁড়াইল। উনানের সম্মুখে একটা লোক চৌকির উপর বসিয়া মাছ ভাজিতেছিল। পাতলা ছিপছিপে আর একটা লোক কয়েকটা শালপাতা হাতে লইয়া বহুক্ষণ হইতে বিড়ালের মতো থাবা পাতিয়া উনানের ধারে বসিয়াছে। একবার চারিদিক সে ভালো করিয়া দেখিয়া লইয়া রন্ধনরত ব্রাহ্মণকে উদ্দেশ্য করিয়া কহিল, দে ভাই দে, চট করে এক হাতা অমনি তুলে দে, বেশি গোলমাল করিস না, চুপি চুপি এইখানেই তোকে এক পাত্র টানিয়ে দিয়ে যাচ্ছি। ব্রাহ্মণ এক হাতা মাছ তাহার পাতার উপর দিতে যাইবে, এমন সময় প্রসন্ন বলিল, অমন করে নষ্ট করো না বাছা, বামুনের অজ্ঞভাগ। সেই পথ দিয়া বিমল অন্যত্র যাইতেছিল। প্রসন্নর কথাটা কানে যাইতেই ফিরিয়া তাকাইল। যে লোকটা পাতার ঠোঙায় মাছ লইয়া তাড়াতাড়ি পলায়ন করিতেছিল তাহার দিকে নজর পড়িতেই বিমল হাঁকিল, কি হে শিবু, কাপড় ঢাকা দিয়ে কি নিয়ে যাচ্ছ দেখি? শিবুর মুখখানা হঠাৎ বিবর্ণ হইয়া উঠিল। কি যে করিবে কিছুই বুঝিতে পারিল না। বিমল শুনিতে পাইবে জানিলে প্রসন্ন কখনোই এই কথা বলিত না। সেও একটুখানি অপদস্থ হইয়া পড়িল। বলিল, ছেড়ে দে বাবা বিমল, ছেলেপুলের জন্যে দুটো মাছ নিয়ে গেল, গরিব লোক, খাকগে বাছা। বিমল রাগিয়া চিৎকার করিতে লাগিল, হ্যাঁ গরিব, হারামজাদা গরিব, মদ গেলবার জন্যে নিয়ে যাচ্ছে। খবরদার বলছি শিবে, আর এ রাস্তা মারাবি তো জুতো পেটা করে ছেড়ে দেব, জানিস? শিবু তাড়াতাড়ি পলায়ন করিয়া হাঁপ ছাড়িয়া বাঁচিল। প্রসন্ন বলিল, তুই আর কোন দিক সামলাবি বাবা বিমল, যা তুই, আমি এইখানেই দাঁড়াই। হ্যাঁ দাঁড়াও, বলিয়া হোঁকা টানিতে টানিতে বিমল চলিয়া গেল। ডাবি আর একবার প্রসন্নর মুখের পানে তাকাইয়া বলিল, আমার শাড়ি? এবার এলে তুই বলিস। বলিয়া প্রসন্ন একটা খুঁটির কাছে দাঁড়াইয়া রহিল। কন্যা সম্প্রদান শেষ হইলে বিমল একবার ঘরের ভিতর মিনিট কয়েকের জন্য বসিয়াছিল। প্রসন্ন বলিল, লোচনের পৈতের সময় সেই যে বাবা কাপড় জোড়াটা দিয়েছিলি, বেশ ভালো কাপড়, মায়ে জিয়ে এখনো পর্যন্ত পরলাম। এবার তোর এই ভাগ্নিটাকে। উপর হইতে বিমলের মেজ মেয়ে ডাকিল, বাবা শিগগির একবার এসো। যাই, বলিয়া বিমল ব্যস্ততার সহিত উঠিয়া গেল। প্রসন্নর মুখের কথাটা আর শেষ হইতে পাইল না। বুকের ভিতরটা তোলপাড় করিতে লাগিল। পাশের ঘরে মেয়েরা বরকন্যা লইয়া বাসর জাগিতেছে। রাত্রি তখন অনেক। প্রসন্ন ভাবিল, আজ ইহাদের সহিত আমোদ আহ্লাদ করিলে বিমলের মেয়েরা হয়তো একটুখানি খুশি হইবে। কিন্তু প্রসন্ন দরজার কাছে গিয়া দাঁড়াইতেই ভিতর হইতে একটা মেয়ে বলিল, বুড়ো বুড়ি আমরা কাউকে ঢুকতে দেব না, তোমরা যাও মা। এই বলিয়া দরজাটা সে তাহার মুখের উপর বন্ধ করিয়া দিল। সমস্ত বাড়ির মধ্যে রান্নাঘরের বারান্দার উপর একটুখানি স্থান ফাঁকা ছিল। মাটিতে আঁচল পাতিয়া ডাবিকে কোলের কাছে টানিয়া লইয়া প্রসন্ন সেইখানেই শুইয়া পড়িল। বাসর ঘর হইতে দু একটা গানের সঙ্গে হাসির শব্দ শুনিতে পাওয়া যাইতেছিল। কিয়ৎক্ষণ পরে ডাবি বলিল, তুইও অমনি একটা গান বল না কর্তা, শুনি। প্রসন্ন কোনো উত্তর দিতে পারিল না। সম্মুখে বড় বড় উনানের ধারে
কয়েকটা খেঁকি কুকুর আহারের অন্বেষণে বৃথায় ঘুরিয়া মরিতেছিল। প্রসন্ন এক দৃষ্টে তাহাদের পানে তাকাইয়া রহিল। পরদিন বেলা প্রায় 10টার সময় শাহপুরের গোমস্তা গৌর অধিকারী প্রসন্নকে দেখিতে পাইয়া বলিয়া উঠিল, বলি, হ্যাঁ গা পেশন্য, আমার কোটালকে যে 3-3বার ফিরিয়ে দিয়েছ, বলি ব্যাপার কি? প্রসন্নর মুখখানি শুকাইয়া গেল। বলিল, দেব বাবা, খাজনা দেব বই কি, বলিয়া সে পাশ কাটিয়া চলিয়া যাইতেছিল। কিন্তু গৌর অধিকারী ছাড়িবার পাত্র নয়। বলিল, ও সব কিছু শুনতে চাই না পেশন্য, 4 শনির খাজনা বাকি। ওই যে খুঁটে কি বাঁধা রয়েছে তোমার, দেখি। প্রসন্ন শশব্যস্ত হইয়া আঁচলের খুঁটের দিকে চাহিয়া বলিল, ওটা যৌতুকের একটি টাকা বাবা, বিয়ে বাড়িতে এলাম তাই। গৌর একটা বিশ্রী মুখভঙ্গি করিয়া বলিল, 4 শনির বাকি খাজনা জমিদারের মেয়েকে যৌতুক দিয়ে শোধ হবে না পেশন্য, দাও টাকা দাও। প্রসন্ন বলিল, সে কি কথা গৌর, আমি তাহলে বিমলকে বলি গিয়ে, তারপর যা হয় করো। আগে টাকাটা দাও, তারপর যেখানে খুশি সেইখানে যাও। বাপরে বাপ, অনেক কাল জমিদারি সেরেস্তার কাজ করেছি বাবা, এমন তো কখনো দেখিনি। প্রসন্ন তাহার খুঁট হইতে টাকাটি ধীরে ধীরে খুলিয়া দিয়া বোধ করি বিমলকে কথাটা বলিবার জন্যই যাইতেছিল। গৌর বলিল, আরও 6টা পয়সা দিয়ে চেক নিয়ে যেও, বলিয়া সে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া কহিল, বাবা, এমনি করে খাজনা আদায় করতে হলেই তো হয়েছে। প্রসন্ন ভিতর বাড়িতে গিয়া দেখিল, মেয়েদের মধ্যে ভয়ানক একটা গোলমাল চলিতেছে। ব্যাপার কি জানিবার জন্য কাছে গিয়া দাঁড়াইতেই বিমলের সেজ মেয়ে তাহাকে জিজ্ঞাসা করিল, হ্যাঁ গা, তুমি তো কাল বাসর ঘরের দরজায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলে, মেজদির মাথার একটা কাঁটা হারিয়েছে, দেখেছ? প্রসন্ন বলিল, না ভাই, আমি দেখলে কি আর হারায়, আমি পেলে তো তক্ষুনি ফিরিয়ে দিতুম দিদি। গোলমালের ভিতর হইতে কে একটা মেয়ে বিদ্রুপ করিয়া বলিয়া উঠিল, এখনই বা ফিরিয়ে দিলে ভাই, তুমিও তো নিয়েছ দিদি। প্রসন্ন হতবাক হইয়া এদিক ওদিক তাকাইতে লাগিল। একজন বলিল, ও সব শুনছি না, কাপড় ঝাড়া দাও। অবশেষে সত্য সত্যই প্রসন্নকে কাপড় ঝাড়িয়া দেখাইতে হইল। গত রাত্রি হইতে প্রসন্নর অঞ্চল প্রান্তে কয়েকখানা বাসি লুচি বোঁদে এবং কয়েকটি সন্দেশ বাঁধা ছিল। একটা মেয়ে তাহার ভিতর অপহৃত বস্তুটির সন্ধান করিতে গিয়া একে একে সমস্ত আহার্যগুলি টান মারিয়া দূরে ছুঁড়িয়া ফেলিয়া দিল। কয়েকটা কাক উঠানের উপর ওত পাতিয়া বসিয়াছিল, ছোঁ মারিয়া লুচি কয়েকখানা মুখে লইয়া তাহারা উড়িয়া গেল। ডাবি ফ্যাল ফ্যাল করিয়া একদৃষ্টে তাকাইয়াছিল। প্রসন্ন ধীরে ধীরে তাহার হাতখানি চাপিয়া ধরিয়া সেখান হইতে বাহির হইয়াছিল এবং সেই মধ্যাহ্ন রৌদ্রতপ্ত পথের উপর দিয়া তাহাদের গ্রামের দিকে যাত্রা করিল। চারিদিকে তৃণশূন্য শুষ্ক মাঠগুলার উপর বৈশাখের রৌদ্র ঝাঁঝা করিতেছে। 2 পার্শ্বে কাটা ধানের ক্ষেতগুলা ফাটিয়া চৌচির হইয়া গিয়াছে। তাহার মধ্য দিয়া পায়ে চলা সরু পথের উপর হাঁটিতে হাঁটিতে তপ্ত ধুলায় তাহাদের পায়ের তলা পুড়িয়া যাইতেছিল। ডাবি অনেক কথাই বলিতেছিল, কিন্তু প্রসন্নর মুখ দিয়া একটি কথাও বাহির হইতেছিল না। প্রায় অর্ধেকটা পথ তাহারা চলিয়া আসিবার পর পথের ধারে একটা পুকুর দেখিয়া প্রসন্ন তাহাতেই নামিয়া পড়িল। শুষ্ক প্রায় পুষ্করিণীর খানিকটা পঙ্কিল জল অঞ্জলি ভরিয়া পান করিয়া প্রসন্ন ডাবির দিকে ফিরিয়া তাকাইতেই সে বলিয়া উঠিল, সন্দেশগুলো তুই কুড়িয়ে নিলি না কেন কর্তা, বড় খিদে পেয়েছে যে।
আয় বলিয়া প্রসন্ন তাহাকে কাছে ডাকিয়া এক অঞ্জলি জল তাহার মুখের কাছে ধরিয়া বলিল, খা। ডাবি ঢক ঢক করিয়া তাহাই খানিকটা খাইয়া ফেলিল। প্রসন্নর চোখ দিয়া জল গড়াইয়া পড়িতেছিল, কিন্তু ডাবি অলক্ষ্যে আর এক অঞ্জলি জল তুলিয়া লইয়া সে তাহার চোখের অশ্রু ধুইয়া ফেলিল। পুকুরের পাড়ের উপর দিয়া কয়েকজন দরিদ্র জন্মজুর স্ত্রী পুত্র লইয়া পার হইয়া যাইতেছিল। প্রসন্ন তাহাদের একটি মেয়েকে জিজ্ঞাসা করিল, তোমরা কোথায় যাবে বাছা? সাপুরের বাবু বাড়িতে কাঙালি খাওয়াবে মা, তাই যাচ্ছি। কিয়দ্দূর গিয়া ডাবি বলিল, আমাদের ঘর আর কত দূর কর্তা? ওই যে মা, সামনে, বলিয়া প্রসন্ন সম্মুখে অঙ্গুলি নির্দেশ করিয়া দেখাইয়া দিল। ডাবি কিন্তু সেখান হইতে তাহাদের ঘরের কোনো চিহ্নই দেখিতে পাইল না। দিগন্ত বিস্তৃত প্রান্তর চক্ষুর সম্মুখে ধুধু করিতেছে। মাঠের মাঝে একটা ঘূর্ণিবায়ু সাদা ধুলা উড়াইয়া চক্রাকারে ঘুরিয়া ঘুরিয়া ধূম্রকুণ্ডলীর মতো ঊর্ধ্বে উঠিতেছিল। ডাবি জিজ্ঞাসা করিল, ওটা কি কর্তা? কিছু না, চল, বলিয়া প্রসন্ন তাহাকে কোলে তুলিয়া লইল। শুনলে শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা গল্প কাঙালি ভোজন। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, আর এরকম সুন্দর সুন্দর গল্প শোনার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।